নিয়ে আমরা কথা বলতেছি ওদেরকে নিয়েই, যারা আজকে কোথাও চাকরি পায় না। কোন জায়গায় একটা ড্রাইভারও যদি হইতে যায় কেউ, তাহলে কিন্তু তাকে ট্রেনিং দিতে হবে এবং টাকা খরচ করে ট্রেনিং দিতে হবে। একটা ওয়েল্ডার হইতে গেলে, একটা মেকানিক হইতে গেলে, যে কোনো কিছু হইতে গেলে ট্রেনিং দিতে হবে। আর আমাদের এখানে যারা ওই লেভেলের লোক আইসা আজকে গেটে ঢুকলো এবং সে চাকরি পাইলো, চাকরি পাওয়ার পরে সে কিন্তু আমারই সুতা বুতাম, আমারই কাপড়, আমারই মেশিন নষ্ট করে সে কিন্তু কাজটা শিখতেছে এবং 3 থেকে 6 মাসের মধ্যে সে কিন্তু তার নেক্সট গ্রেডে চলে যাচ্ছে। এবং নেক্সট গ্রেডে যখন যাচ্ছে তখন আমাদের সিস্টেম হলো, একটা লোক গেটে আসলো, আসার পরে মনে করেন আমার এখানে প্রমোশন পেয়ে সে অপারেটর হইলো, সে কিন্তু পরের মাসে বেতনটা পেয়ে সে কিন্তু আরেক ফ্যাক্টরিতে চলে যাবে, খুবই ন্যাচারাল যাচ্ছেই, গিয়ে বলবে ওই ফ্যাক্টরিতে আমি ছিলাম। সে যদি এখানে আমার এখানে যদি সে 3,500 টাকা পায় থাকে বা 4,000 টাকা পায়, সে ওখানে বলবে এখানে 4200 পাইতাম। যেটা প্র্যাকটিক্যাল মানুষ মাত্রই এরা বলবে যে তুমি আমার 4400 টাকা দিয়ে নিবা কিনা বা 4,500 টাকা দিয়ে নিবা কিনা। তখন 4,500 টাকা দিলে সে কিন্তু আপনার এখানে ঢুকতেছে এবং সে কিন্তু জানে যে আমি কি কি ফেসিলিটিস দিব, আমার এখানে কি কি সারা বছরে কি কি পাবে, কতদিন ছুটি পাবে, বছরে 2টা বোনাস পাবে, কি কি পাবে, সুবিধা অসুবিধা, হাজিরা বোনাস কত। আমরা কিন্তু অনেকগুলো এডিশনাল পেমেন্টও করি এর বাইরে, যেটা আপনারা নর্মালি জানেন, তার বাইরেও হাজিরা বোনাস বলে একটা আছে, অনেক জায়গায় লাঞ্চের বিল আছে, এরকম বিভিন্ন রকমের টাকা কিন্তু আমরা দেই, ইনসেন্টিভ আছে অনেক জায়গায়। তো এই যে লোকটা কোথাও চাকরি পায় না, যেটা মাত্র ঢুকবে, তাকে নিয়েই কিন্তু আমরা সবসময় কথা বলি। এর উপরের লোকরা কিন্তু এর থেকে বেতন অনেক বেশি পায়। ইভেন সোয়েটার ফ্যাক্টরিতে একটা লোক 10,000-এর নিচে কোনো স্যালারি পায় না, তারপরেও কিন্তু ওই সোয়েটার ফ্যাক্টরিতে মারামারিটা অনেক বেশি। ওখানে কিন্তু একটা মিনিমাম স্যালারি এই যে এত বিভিন্ন ক্যাটাগরির শ্রমিক আছে, ম্যাক্সিমাম জায়গায় হইলো বহিরাগত দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে ওই ফ্যাক্টরিতে গন্ডগোল করা। আর এইবারেরটা আমি সেটা বলছি না, এইবারেরটা শুরু, কিন্তু তারপরে এর মধ্যে আমি যেমন পরশুদিন ডিবিএল এর মতো একটা ফ্যাক্টরি, আপনারা হয়তো অনেকেই জানেন, বেস্ট ফ্যাক্টরি দুলাল ব্রাদার্স, তার এখানে 16 থেকে 18,000 লোক। তার যখন বাইরে থেকে এসে ইটা মারার পরে হয় কি, কিছু লাগে না, 20 জন 25 জন এসে বাইরে থেকে 10টা ইট মারলে কিন্তু সব ওয়ার্কার ভয়ে বের হয়ে চলে যায়। এখন সিস্টেম এটাই হয়ে গেছে, বের হয়ে গেছে। তার অর্ধেক লোক যখন বের হয়েছে তখন বহিরাগত প্রায় 25-30 জন লোক ভিতরে ঢুকে, তাদের পার্কিং হলো 1 কিলোমিটার দূরে। তার একটা ডে কেয়ার সেন্টার আছে, খুবই সর্বাধুনিক ডে কেয়ার সেন্টার, সেটা পুরো গ্লাস ভাঙছে, ভিতরে গিয়ে তার 12টা গাড়ি ভাঙছে, এই সব কিছু করছে। এর মধ্যে ম্যাক্সিমাম লোক হলো লুঙ্গি পরা। তাইলে আমরা কি মনে করতে পারি যে কারা আছে এর মধ্যে ইনভলভ? কারণ এই ব্যবসাটার পিছনে বহু লোকের ইন্টারেস্ট জড়িত, বহু লোক এখানে জড়িত, যারা আপনি ব্যবসা পাইলেন আরেকজন পাইলো না, যে পাইলো না সে সবসময় আপনার ফ্যাক্টরিতে ডিস্টার্ব করার জন্য লেগে থাকবে। তাহলে এইগুলা নিয়েই কিন্তু আমাদেরকে তারপরেও আমরা করতেছি এবং আমি মনে করি এইবারের ওয়েজেও এই শ্রমিকদের এইসব জিনিস করার কোনো প্রয়োজন নাই। তারা তাদের ফ্যাক্টরিতে চলে যাক, তারা কাজ করুক, নিশ্চয়ই তাদের জন্য একটা ভালো মজুরি দেওয়া হবে। সেটা তো এখন আমি জিনিসটা প্রশ্নটা আপনার কাছে নিয়ে আসবো, যে এখনো ধরেন আজকেও যদি দেখি, এখন তো ওয়েজের আলোচনা চলছে, তার মাঝখানেও কিন্তু বেতন বাড়াইতে হবে বলে রাস্তায় গাড়ি ভাঙচুর হচ্ছে। আমি এই জায়গাটাই আসবো আপনার কাছে, একটা জিনিস ওনারা বলছে যে এত ক্যাটাগরি অফ লেবার্স আছে ওখানে, এই সবগুলোর এক ধরনের ম্যানেজমেন্টের কোন সক্ষমতা কি আমাদের আছে? 40 লক্ষ লোক যাদের বয়স ধরেন 18 থেকে 25-এর মধ্যে, এই যে ইয়াং ফোর্স, এবং উনি বলছেন যে এর সাথে আবার আছে নানা চক্রান্ত, লুঙ্গি পরা নানা লোক ইত্যাদি, সবকিছু আপনি কিভাবে ম্যানেজ করবেন এই 30-40 লাখ লোক? এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে কনসেন্ট্রেটেড ইন কিছু এলাকায় মাত্র, এই আশুলিয়া, এই গাজীপুর, সাভার, এই কয়টি এলাকার মধ্যে 40 লক্ষ লোক। না, ইটস এ ম্যামথ আন্ডারটেকিং, কোনো সন্দেহ নাই। এখন জিনিসটা হচ্ছে যেটা, আমাদের দেশে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলে কোনো সাবজেক্ট আগে ছিল না, কোনো ডিপার্টমেন্টও আগে ছিল না। এখনো কি আছে? বর্তমানে শোনা যাচ্ছে, বর্তমানে কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে আবার হিউম্যান রিসোর্স পড়ানো হয়। কিছু আমরা ওই এমবিএ করা, বিবিএ করা ছেলেদেরকে নিয়ে এইচআরে কাজ করতে দেই, ওরা কাজ করতে করতে এইচআর হয়ে যায়। হ্যাঁ, আর অতীতে যারা হয়েছে, বিশেষ করে মিড লেভেল ম্যানেজার, এদের কোনো হিউম্যান রিসোর্স এক্সপিরিয়েন্স নেই, জিরো। এবং তাদের হিউম্যান রিসোর্স এক্সপিরিয়েন্স হচ্ছে এটা যে ডান্ডা দিলে পর ঠান্ডা হয়ে যায়। ফলে যেটা হয়, ব্যাকফায়ার করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঘটনার সূত্রপাত হয়েছে খুব ছোট্টখাট্ট কোনো ঘটনা থেকে, যেটা ইজিলি ম্যানেজেবল ছিল। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের নলেজ না থাকাতে এটাকে আরো আগুনে ঘি ঢালার মতো করে। তো এই জিনিসগুলোকে ইন্ডাস্ট্রির ভিতরে মাইক্রো ম্যানেজমেন্টের থ্রুতে করতে হবে।
এটা একটা সমস্যা। সেটা তো গেল একটা, সেটা কিন্তু একটা যদি আপনি বলেন যে বাইরের লোক আছে, এখন- লুঙ্গি পরার লোক আছে, এখন গাড়ি সেটা- ভেঙে দিয়ে গেল, এইখানে- এটা কিভাবে সামলাবে? এটা হচ্ছে ম্যাক্রো ম্যানেজমেন্টের পার্ট। গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করেছে, তাদের উচিত হবে এই জিনিসটাকে সার্ভেলেন্সে রাখা, যে কোনো মতে বাইরের কাউকে আমরা ফ্যাক্টরিতে ঢুকতে দিলে তাদেরকে অ্যাটলিস্ট একটা গ্রুপকে ধরে আনুক না কেন, একটা গ্রুপকে শাস্তির দিক না কেন, যদি সেই গ্রুপকে পাওয়া যায়। তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সরকারের দায়িত্ব হলো এটা, যে সত্যি সত্যি যদি ইন্ধনদাতা থাকে আপনি এবং এখন এটা ডক্টর মনসুর, আমি এটা তাদেরকে নিয়ে কেন ধরা হবে না? এটা নিয়ে মুশকিল যে এই কারণে যে এদের কোনো অর্গানাইজ ট্রেড ইউনিয়ন নেই। প্রায় যতটুকু আমরা জানি যে 35 থেকে 40টি সংগঠন আছে যারা 50টার উপর আছে যারা লেবার ইউনিয়ন করেন। এখন এদের আছে নানা গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক স্বার্থ। এখন আপনি কাকে প্রকৃত রিপ্রেজেন্টেটিভ, এবং ধরতে গেলে তখন আবার আন্তর্জাতিক চাপ আছে। আনঅফিসিয়াল আনরেজিস্টার্ড সহ 130টা না 35টা আছে কি ট্রেড ইউনিয়ন, এই যে শ্রমিক আপনার সংগঠন? শ্রমিক সংগঠন, এর কোনো অভাব নাই। ওই একই নামে বিভিন্ন রকম আগায় একটু লাগায়, মাথায় একটু লাগায়, বিভিন্ন রকমের। এই সেক্টরে স্বার্থের কোনো অভাব নাই, সব জায়গায় স্বার্থ। এবং আমরা হইলাম সেই বলির পাঠা, কারণ আমরা এই ব্যবসা ছাড়তেও পারতেছি না, এই ব্যবসা ধরেও রাখতে পারছি না। এমন একটা পর্যায়ে আছি। আমরা কেউই চাই না। চাই না, কিন্তু এটার ম্যানেজমেন্টের জায়গাটা কিরকম হতে পারে? আমি আপনার না, এখানে কিন্তু একটা আশ্চর্য জিনিস, আমাদের শ্রমিক ভাই বোনরা কিন্তু 99.9% শ্রমিক ভাই বোন কিন্তু এখনো খুবই লয়াল এবং খুবই ভালো, খুবই ভদ্র, এবং তারা খুব ভালো কাজ করে। তাহলে এরা কারা রাস্তায় যারা এই যারা বাইরের থেকে ইন্টারেস্টেড যারা, ওরা কিছু কিছু লোক ওই ইমপ্লান্ট করে দেয়, দিয়ে ওদেরকে দিয়ে কাজটা করা। একটা ফ্যাক্টরিতে যদি 15,000-16,000 শ্রমিক থাকে, ওইখানে যদি আপনার বেশি না 10টা ছেলে খারাপ থাকে, সেই এনাফ আপনার ওই ফ্যাক্টরিতে গন্ডগোল করার জন্য। কারণ বাকিরা তো হুজুগের মধ্যে অল্প বয়সী ছেলে মেয়ে, হুজুগে লাভ দিয়ে নেমে যায়। এটাই আমি হুজুগি বলছিলাম করে। যে এই যে অল্প বয়সী এই এই এজ রেঞ্জের লেবার ফোর্স, এটা কি আপনার মনে হয় না যে আলাদা একটা দরকার, প্রসেস দরকার, এদেরকে মোটিভেট করা, এদেরকে কাজের মধ্যে রাখা? কারণ আমাদের শ্রমিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস আছে ডক্টর মনসুর, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে কখনোই কোনো, আপনি যদি জুট মিলগুলো দেখেন সেই সময় থেকে বাংলাদেশের বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলনের প্রধান সহায়ক শক্তি ছিল কিন্তু এই শ্রমিক শক্তি। তারা কখনোই এরকম ধ্বংসাত্মক কাজে, আদমজির কোন শ্রমিককে শুনে না যে আদমজির মিলে আগুন দিতে, না, তারা রাস্তায় গিয়ে প্রতিবাদ করতো। কিন্তু এখন যেটা হচ্ছে যে ভাঙচুর করো, করো, এইখানে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স, যেটা হচ্ছে অ্যালিজিয়েন্স টু ইউর এমপ্লয়ার, সেটার টোটাল অ্যাবসেন্স দেখি আমরা। এবং এটা কিন্তু আমরা কিছুটা চিন্তা ভাবনা করেছি যে একটা ডাইনামিক সেক্টরে কিন্তু এটা করা মুশকিল, কারণ যেহেতু সেক্টরটা বৃদ্ধি ডাবল ডিজিট, অর্থাৎ লেবারের গ্রোথ হচ্ছে ডাবল ডিজিট, এবং নতুন ফ্যাক্টরি করা মানে হচ্ছে ক্যানিবালাইজিং দ্য আদার্স, অন্য ফ্যাক্টরি থেকে লেবার নিয়ে আসতে হবে তাকে। ফলে এই টার্নওভারটা, হাই টার্নওভার, এটা একটা ডিস্ট্রাকটিভ ফোর্স। 2 নম্বর যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত ভেস্টিং অফ ইন্টারেস্ট, ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, যেমন আমরা যখন কাজ করতাম আমাদের পেনশন ফান্ড ছিল বা বেনেভোলেন্ট ফান্ড ছিল, এই ধরনের ফান্ড সিস্টেম চালু করে আস্তে আস্তে জিনিসটাকে ভেস্টেড করা যায়, অর্থাৎ এই কোম্পানির সাথে আমি আগামীতে থাকবো। এই জিনিসটা ডেভেলপ করলে কিন্তু এই টেন্ডেন্সিটা কমে আসবে। কিন্তু আরেকটি অভিযোগ আছে, আমি সময় এসেছে একটু আপনার কাছে শুনতে চাই। যে বলা হয় যে দুটো গ্যাপ, আপনি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছেন। একটা গ্যাপ হচ্ছে যে শ্রমিকের লিভিং স্ট্যান্ডার্ড আর মালিকের লিভিং স্ট্যান্ডার্ড, সো গ্যাপ ইজ সো লং, এক। দ্বিতীয়ত আপনারা যে প্রোডাকশনে কাপড় তৈরি করছেন আর যে মূল্যে মূলত ক্রেতা কিনছে মূল জায়গায়, এইটার মধ্যে ফারাক অসংখ্য। এই জায়গাগুলো কোনো মানে বিবেচনার কোনো বিষয় নেই। প্রথমটায় আসি, মালিক এবং শ্রমিকের মধ্যে গ্যাপ, এটা তো খুবই ন্যাচারাল থাকবে। কিন্তু আপনি মালিক দেখতেছেন কিছু সংখ্যক মালিক যারা ব্যবসায় খুব সাকসেসফুল। একটা মার্কেটে গেলেন, আপনি যদি 20টা দোকান থাকে, তার মধ্যে দেখবেন যে 10টা দোকান খুব ভালো চলে, 10টা দোকান কিন্তু বন্ধ হয়ে গেল বা কোন রকমের চলে। আমাদের সেক্টরেও কিন্তু সেই রকমই অবস্থা। ভালো বলতে আপনি যেটা মিন করেন সেটা হয়তো খুব কম, কিন্তু তাদের মেধা, শ্রম, কষ্ট দিয়ে তারা হয়তো এখানে আসছে, কিন্তু এই ইনভেস্টমেন্টটা তারা কিন্তু অন্য জায়গায়ও করতে পারতো, না করে এই সেক্টরে ইনভেস্ট করছে, এমপ্লয়মেন্ট বাড়াইছে। এটা তো কোনো অপরাধের কোনো কাজ না। না, অপরাধের কথা আসছে যে লিভিং স্ট্যান্ডার্ড অফ দ্য টু। লিভিং স্ট্যান্ডার্ড তো আমাদের দেশে শুধু গার্মেন্টস সেক্টরে কেন, সব সেক্টরই একই অবস্থা। কোথায় আপনি কি করবেন? এত পপুলেশন যেখানে, এত লোক যেখানে, সেখানে আপনি কাকে কি করবেন? আচ্ছা, সেকেন্ডটা বলেন একটু। আপনারা যে মূল্য কাজ করেন আর যে মূল্যে বিক্রি হয়, একটি শার্ট আপনি যে মূল্যে এখানে বানাচ্ছেন
আর যে মূল্যে বিক্রি হচ্ছে তফাৎটা তো বিশাল। না, এইটা তো বায়ারের উপরে ডিপেন্ড করে, কারণ সে তো চাইবেই তার প্রফিট করার জন্য, এবং তাদের দয়ার উপরেই মনে করেন আমরা ব্যবসা করি এখানে। ডক্টর মনসুর, এটার মধ্যে কোনো আমি এই জিনিসটা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে শ্রমিক এবং মালিক, রিটেল এবং এর বাইরে আরেকটা থাকবে, আরেকটা থার্ড পার্টি আছে, তাকে আমরা কখনো বিবেচনা আনি না। সেটা হচ্ছে যে জিনিসটা কেনে সে কি এখানে কোনো একটা পার্ট না? এই যে ওয়েজ বাড়ানো থেকে শুরু করে সেখানে তার কোনো কন্ট্রিবিউশন থাকাটা প্রয়োজন নেই আপনি মনে করেন? ওয়েল, মোরালিটি বলে যে থাকা উচিত, কিন্তু বাস্তবতা বা বিজনেস প্র্যাকটিস বলে যে তার কোনো অব্লিগেশন লিগালিও নাই এবং প্র্যাকটিসও থাকবে না। মুখে কথা বলে যাবে, কিন্তু যখন নেগোসিয়েশন আসবে হি উইল গো ফর দ্য চিপেস্ট সোর্সিং অফ হিজ প্রোডাক্ট ফর দ্য সেম কোয়ালিটি। এটা নিয়ে কোনো দেব, দিস ইজ মার্কেট, লেটস বি অনেস্ট, দিস ইজ মার্কেট, ওপেন মার্কেট, দ্যাটস হিজ অবজেক্টিভ, তার ম্যান্ডেট ইজ দ্যাট। এখন কথা হলো এখানে আমাদের কিছু করার আছে। কিন্তু সে যখন আপনাকে কতগুলো কন্ডিশন দেয়, যখন সে বলে যে কমপ্লায়েন্স হতে হবে, এটা হতে হবে, ওইটা হতে হবে, ওইটা হতে হবে, তো সেখানে তো এটা সে তো আপনাকে ব্যবসাটাও দিচ্ছে না। আমি যদি সবাই যদি আমরা কমপ্লাই করি, ইফ দি ইন্ডাস্ট্রি হোল অ্যাজ হোল কমপ্লাই করে, কস্ট অফ প্রোডাকশন যদি 20% বেড়ে যায়, সে 10% বা 20% বেড়ে গেল, হ্যাঁ, তাহলে কিন্তু বায়াররা ওই দামে কিনতে বাধ্য। এখন যেটা হচ্ছে, যদি সে অন্য কোথাও এরকম সুবিধা না পায়, এখন যেটা হচ্ছে যে আমি নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরিজ আর আন্ডারকাটিং দ্য কমপ্লায়েন্ট ফ্যাক্টরিজ, ফলে যেটা হচ্ছে যে আনইভেন কম্পিটিশন হয়ে যাচ্ছে। এগুলো নাই, এই অ্যাডভান্টেজ গুলো নাই, এই অ্যাডভান্টেজ তো দিবেই সে। এখন এটাকে বন্ধ করতে হবে, অর্থাৎ এগেন সরকার এবং বিজিএমই এর একটা দায়িত্ব হচ্ছে টু মেক এভরিবডি কমপ্লায়েন্ট। তাহলে আমরা ইন্টারন্যাশনাল ইমেজও ফেরত পাবো, আমরা আমাদের প্রোডাক্টিভিটিকে ধরে রাখতে পারবো। কমপ্লায়েন্ট যদি করতে হয় তাহলে আপনাকে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার এবং আমাদেরকে ঢাকা শহরে আমরা যখন 80-র দশকে ফ্যাক্টরিগুলো হয়, তখন কিন্তু টোটালি আনপ্ল্যান্ড ওয়েতে কারো বাসা বাড়িতে, শেয়ার বিল্ডিং এ বিভিন্ন রকমের ফ্যাক্টরিগুলো গড়ে উঠছে। এখন এগুলো কিছু কিছু বাইরে অলরেডি চলে গেছে, যাদের সক্ষমতা ছিল। এখন সবার তো সেই সক্ষমতা নাই, তাহলে তাদেরকে সাহায্য করতে হবে, ব্যাংক থেকে কম ইন্টারেস্টে তাদেরকে টাকা দিতে হবে, আপনার ল্যান্ড দিয়ে দিতে হবে তাদেরকে। যদি এরকম ভাবে সহযোগিতা করা হয়, তখন এই ফ্যাক্টরিগুলো রিলোকেট করে তারাও কমপ্লায়েন্সের আওতায় আসতে পারবে, আদারওয়াইজ এটা কখনো সম্ভব না। সংক্ষেপে যদি বলেন যে এই যে সংকটটার মধ্যে আপনারা এখন পড়ে গেছেন, এখান থেকে উত্তরণের উপায় কি মনে করেন আপনি? খুবই সংক্ষেপে। উত্তরণের 1 নম্বরের উপায় হলো, সামনে ঈদ, শ্রমিক ভাই বোনরা তাদের কাজে যাক, তাদের জন্য যে মজুরি বোর্ডটা হয়েছিল আগামী 23শে ডিসেম্বরের মধ্যে ডিক্লেয়ার করার কথা, সেটা কিন্তু আমরা অনুরোধ করেছি একটা মিটিং করে, যে যাতে আগামী নভেম্বরের মধ্যে এটা ডিক্লেয়ার করা হয়, এবং তাদেরকে শান্ত থাকা উচিত। এই ওয়েজ বোর্ড ডিক্লেয়ার হওয়ার পরে এই ওয়েজ নিয়ে কথাবার্তা বলা কারোরই বোধহয় কাম্য না। আপনার কি মনে হয় ডক্টর মনসুর, যে আমরা যেটা এই সংকটের একটা সমাধান সবাই মনে করে দরকার, কারণ প্রতিদিন এটা নিয়ে একটা বিভিন্ন জায়গায় একদম কেউ চান না। একটা পিক সিজন যাচ্ছে, এটা ইন্ডাস্ট্রিগুলো ওই ইউএস এবং ইউরোপের যে ক্রিসমাস টাইম ওই সাপ্লাইটা দিচ্ছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টাইম, এবং এরপর একটা বড় একটা হলিডে আসতেছে ঈদের, তখন তো কোনো কাজ হবে না। কাজে এই সময় বিটুইন নাও এন্ড ঈদ হলিডের আগ পর্যন্ত প্রচন্ড এই সময়ে ডিস্টারবেন্সটা খুব ক্ষতিকর, এটা একটা দিক। আর তবে যেটা, আর এটা হলো শর্ট টার্ম, আমাদেরকে মধ্যমেয়াদী তাকাতে হবে। আমি মনে করি যে সরকারের উচিত হবে এই রিলোকেশন প্রসেসকে হেল্প করা। আমাদেরকে রিলোকেট করতেই হবে, যে সেগুলো নন কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলোকে কমপ্লায়েন্ট করতে হবে। এখানে না বলার কোনো উপায় নেই, কথা হলো কিভাবে করব সেটার ব্যবস্থাপনা সরকার বিজিএমইএ মিলে শ্রমিকদের সাথে বসে করুক, সবার জন্য এটা উপকার হবে। সুপ্রিয় দর্শক, সবশেষে ডক্টর মনসুর যেটি বলছিলেন যে সরকার, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ মিলে যদি একটি প্রক্রিয়া আমরা বের করতে পারি, তাহলে এই সেক্টরের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করা সম্ভব হবে। তবে খুব সাম্প্রতিক সময়ে যে সংকটটি আকস্মিকভাবে ফুটে উঠলো, এই নিয়ে নানা বিশ্লেষণ আছে। অনেকেই বলেন যে টোটালি মিস হ্যান্ডলিং করা হয়েছে বিষয়টাকে। এখন যেহেতু ঘটনাটি ঘটে গেছে এবং এটা অপ্রত্যাশিত হলেও এখন এই মুহূর্তে দরকার এটার একটা সুরাহা হওয়া। এখানে শ্রমিকদেরও শান্ত থাকতে হবে এবং সরকারেরও যারা না এই বিষয়টি হ্যান্ডেল করছেন তাদেরকেও প্রকৃত পদক্ষেপগুলো নিয়ে সমস্যা যাতে স্থিমিত হয় সেই লক্ষ্যে এগিয়ে আসতে হবে। আমরা চাই যে এমন একটি খাত এটি যেটি দেশের অর্থনীতিকে একটি প্রাণশক্তি দিয়েছে, এখন সেই খাতটি নিয়ে রাজনীতি কারো কাম্য নয়। একেবারেই আমরা মনে করি যে এটি রাজনীতির ঊর্ধ্বে থেকে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা করছি। সিদ্দিকুর রহমান, ডক্টর আহসান মনসুর, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানের জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।